প্রাইজ অ্যাকশনের ক্লাস শেষ হবে আর কি আজকে। তো এখন প্রাইজ অ্যাকশন তো আমরা দেখছি যে প্রাইজ অ্যাকশনের কতগুলো প্যাটার্ন আছে, কতগুলো সেটআপ আছে। তো প্রাইজ অ্যাকশন আসলে ক্যান্ডেলস্টিক থেকে আসছে। তো ক্যান্ডেলস্টিকের আমি যদি বেসিক প্যাটার্ন গুলা ধরি যে আসলে কোন প্যাটার্ন থেকে আসলো, তো আসছে হ্যামার থেকে। এরকম হ্যামার, তারপরে হ্যাঙ্গিং ম্যান, তারপর হচ্ছে স্পিনিং টপ, তারপর হচ্ছে ডোজি, তারপরে মারুবুজু। তা আমরা মারুবুজু প্রাইজ অ্যাকশন ইউজ করি না। তা এটা আসলে শুটিং স্টার, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার একই জিনিস। আচ্ছা, তো আমরা প্রাইজ অ্যাকশনে হ্যামারে আমরা বলতেছি পিন বার। তো এখন প্রাইজ অ্যাকশনের প্যাটার্ন গুলো কিরকম? পিন বার, পারফেক্ট পিন বার, এটাও পিন বার, বেয়ারিশ। তো মেইন জিনিসটা হচ্ছে প্রাইজ অ্যাকশনের মেইন জিনিস হচ্ছে পিন বার, এটা হচ্ছে মেন। তারপরে আমরা পিন বারের পরে হচ্ছে ইনসাইড বার। একটা ক্যান্ডেলের সাথে, মাদার ক্যান্ডেলের সাথে পিন বার হইতে পারে, কিংবা একটা পিনিং টপ হইতে পারে। তো আমরা ক্যান্ডেল গুলো আসলে প্র্যাকটিস করব না, তো জাস্ট জানার জন্য। তো এই জিনিসটা হচ্ছে ক্যান্ডেলস্টিকটা আসছে হচ্ছে ধানের মার্কেট থেকে, হুমার কাছ থেকে আসছে। সে মার্কেটের সেন্টিমেন্ট, আসলে সে সেন্টিমেন্ট ধরার চেষ্টা করতেছিল যে বায়ার সেলারের সেন্টিমেন্ট, কিংবা মার্কেটের স্ট্রেংথ, যে বায়ার বেশি স্ট্রেংথে আছে না সেলার বেশি স্ট্রেংথে আছে। তো সে তখন দেখলো আমি যদি মার্কেটের স্ট্রেংথটা বুঝি কিংবা সেন্টিমেন্টটা বুঝি, তাহলে আমি এখান থেকে প্রফিট করতে পারবো। তো তখন সে একটা টেকনিক ফাইন্ড করার চেষ্টা করলো যে কিভাবে করা যায় যে মার্কেট সেন্টিমেন্ট, আমি যদি ট্রেডার, এটা ফান্ডামেন্টালের জন্য কাজ করবে না, ফান্ডামেন্টালের জন্য না, যারা ট্রেডার ট্রেড করবে তাদের জন্য। তো সে ফাইন্ড করতে চেষ্টা করলো যে কিভাবে মার্কেট সেন্টিমেন্ট আমি ধরবো। তখন সে ক্যান্ডেলস্টিকের, তো ক্যান্ডেলস্টিক নাম ছিল না, নামটা কি জানি ছিল, জাপানি ল্যাঙ্গুয়েজে ছিল। তো ক্যান্ডেলস্টিক পরে স্টিভ নিসন আমেরিকাতে ইন্ট্রোডিউস করে, অস্টান ইন্ট্রোডিউস করে যে এই প্যাটার্ন গুলো মার্কেট সেন্টিমেন্টে খুব ভালো কাজ করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেট সেন্টিমেন্ট বোঝার জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো টোটালি অনেকগুলো আছে, 200, আমি জানি 220টা, আরো নাকি বেশি, আর 300টা আছে। তো ধানের মার্কেটে মনীষা হুমা এই প্যাটার্ন গুলো দেখছিল যে হ্যাঁ এরকম এরকম হলে মার্কেটে এই হচ্ছে, প্যাটার্নের একটা মুভ আছে, প্রাইস মুভ করে। তো এখন আমি 220টা প্যাটার্ন আমি, আমরা যেহেতু ফিনান্সিয়াল মার্কেটে আছি, ফিনান্সিয়াল মার্কেট বলা হচ্ছে স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, মানি, ফরেক্স মানে মানি মার্কেট আর কি। তো আরেকটা হচ্ছে ইন্ডেক্স ট্রেডিং, যেটা যে ফিনান্সিয়াল মার্কেটে একটা ট্রেড হয়, ইন্ডেক্সে ট্রেড হয়। তো ইন্ডেক্স ট্রেড বলে আবার ইটিএফ। তো ডাইরেক্ট ইন্ডেক্স করা যায় না, ইটিএফ এ ট্রেড করতে হয়। তো এখন আবার মডার্নে ইন্ডেক্সও ট্রেড করা যায়, যে ইন্ডেক্সও ট্রেড করা যায়। তো ইউএসএ তে সবচেয়ে ইন্ডেক্স ট্রেড করার জন্য পপুলার হচ্ছে ইটিএফ। তা আমাদের মার্কেটে সম্ভবত ইটিএফ চলে আসবে, একটা ইন্ডেক্স চেক করা হচ্ছে ইটিএফ এর জন্য। তো আমরা এখন কথা হচ্ছে যে প্রাইজ অ্যাকশনের, আশা আপনি একটা কোশ্চেন করছিল আমাদের যে ক্যান্ডেলস্টিক এবং প্রাইজ অ্যাকশনের মধ্যে পার্থক্য কোনটা। আসলে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা সেন্টিমেন্ট বোঝাবে, যেমন হ্যামার একটা ইন্ডিভিজুয়াল জিনিস বোঝায়, তারপর হচ্ছে শুটিং স্টার একটা ইন্ডিভিজুয়াল জিনিস বোঝায়। তো প্রাইজ অ্যাকশন হচ্ছে আমি যদি ধানের মার্কেটে টার্গেট করি, ধানের মার্কেট কিন্তু এখানে প্লেয়ার থাকে না, মার্কেটে প্লেয়ার থাকে না। মার্কেটে পুরো সাপ্লাই ডিমান্ড, মানে মেনলি সাপ্লাই ডিমান্ডে মার্কেটটা মুভ হয়, এখানে কোনো কেউ প্লে করে না। যে ধান, অনেক ধান চলে আসছে, কিংবা কোনো কারণে ধানের সাপ্লাই বেড়ে গেছে, তো ধানের প্রাইসটা কমা শুরু করছে। তো আর আমাদের স্টক মার্কেটে যা হচ্ছে, এখানে প্লেয়ার আছে, মার্কেট প্লেয়ার, কিংবা আমরা যেটা মামু বলি, তো তারা মার্কেটে প্লে করে।
তো মডার্নে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মার্কেটে কাজ করতেছে না বলতে কাজ করে। তো ম্যাক্সিমাম প্রফিটটা নেওয়া যায় না, যেহেতু মার্কেট প্লেয়ার আছে এখানে, তার মার্কেটে প্লে করে, কি ম্যানিপুলেশনও বলতে পারি। তো ম্যানিপুলেশন আছে আসলে ইলিগাল, এটা বলা ঠিক হবে না যে তারা মার্কেট প্লে করে। তো তখন আহ, তখন তো ক্যান্ডেলস্টিকের কোন প্যাটার্ন গুলো আমাদের স্টক মার্কেটে, ইন্ডেক্সে, ফরেক্স মার্কেটে খুব ভালো কাজ করে, কিংবা কিভাবে কাজ করে, সেটা ফাইন্ড আউট করছে হচ্ছে ফুলার, নিওল ফুলার। সে অস্ট্রেলিয়ান ট্রেডার ছিল, সে বেসিক্যালি আসলে ফরেক্স ট্রেডার ছিল। তো সে প্রথমে স্টক মার্কেটে ট্রেড করতো, ইন্ডেক্সে ট্রেড করছে, তারপর কমিউনিটিসে ট্রেড করছে, গোল্ডে ট্রেড করছে। তো প্রথমে সে শুরু করছিল স্টক মার্কেট থেকে। তখন সে দেখলো যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন গুলা স্টক মার্কেটে যেহেতু মার্কেট প্লেয়ার আছে, তো সেক্ষেত্রে সেজন্য খুব ভালো কাজ করতেছে না। তো কিভাবে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলারে আমাদের স্টক মার্কেটে খুব ভালো কাজ করবে, তখন সে প্রাইজ অ্যাকশন নামে একটা টেকনিক ইউজ করছে, যেটা খুবই ভালো কাজ করতেছে। আর মার্কেটের প্লেয়ারদের মার্কেট প্লে দেখতে পাচ্ছি। তো সেটার নাম দিয়েছে প্রাইজ অ্যাকশন অ্যানালাইসিস। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রাইজ অ্যাকশন ও ক্যান্ডেলস্টিক কি সেম কিনা। হ্যাঁ, প্রাইজ অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক সেম জিনিস, কিন্তু তাদের মার্কেটে পার্থক্যটা হচ্ছে যে প্লেয়ারদের যে রোল, সেটা আমরা ক্যান্ডেলস্টিকে খুব ভালো দেখতে পাই না। মার্কেট প্লেয়াররা কি করতেছে আমার প্রাইজ অ্যাকশনে খুব ভালো দেখতে পাই। যেহেতু আমরা স্টক মার্কেটে আছি, তো সে তো আমাদের মার্কেট প্লেয়ারের সাথে থাকতে হবে। তো এই জন্য আমরা মডার্ন টেকনিক হচ্ছে প্রাইজ অ্যাকশন। তো প্রাইজ অ্যাকশনের সাথে একটা জিনিস হচ্ছে আমাদের দেখতে হবে, যে প্রাইজ অ্যাকশনের সাথে আমাদের দেখতে হবে যে মার্কেট ট্রেন্ড। শুধু প্রাইজ অ্যাকশন দেখলে হবে না, মার্কেট ট্রেন্ডটাও দেখতে হবে। তো আমরা কিভাবে আসলে প্রাইজ অ্যাকশন ইউজ করব, যে বাই সেলের জন্য আমরা প্রাইজ অ্যাকশনটা কিভাবে ইউজ করব। তো বাই সেলের জন্য আমাদের যেভাবে ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদের মুভিং এভারেজ লাগবে। তো মুভিং এভারেজ ইউজ করতে হবে প্রাইজ অ্যাকশনের সাথে, কারণ তাছাড়া আমরা একবারে আমি যদি দেখি, যে প্রাইজ অ্যাকশন দেখি, আমি কনফিউজ হবো, কারণ আমার এক্সপিরিয়েন্স কম, আমি ট্রেনটা ধরতে পারবো না। তো ট্রেনটা ধরার জন্য আমার মুভিং এভারেজ লাগবে। তো আমরা ফিউশনে দেখছি যে আমরা ইন্ডিকেটরে দেখছি। তো আমরা ইন্ডিকেটরে দেখতে পারি, কিন্তু আহ, যারা প্র্যাকটিস করা যায়, কিন্তু আমাদের ফোকাস করতে হবে প্রাইজ অ্যাকশন এবং মুভিং এভারেজ, যে মুভিং এভারেজ কি অবস্থা। মুভিং এভারেজ ইউজ করা হয় ট্রেন্ড দেখার জন্য, যে আসলে মার্কেট ট্রেন্ডটা কিরকম। তো আমরা এখন আজকে যেটা দেখবো, যে আসলে প্রাইজ অ্যাকশন দিয়ে কিভাবে বাই সেল করতে হয়। তো এই জিনিসটা আজকে দেখবো, যে বাই সেলটা কিভাবে করব, যে কখন কিনবো প্রাইজ অ্যাকশনে, কখন বিক্রি করব আর কি। আচ্ছা, এখন এখন আমি যদি কোন স্টকটার কথা বলবো। আচ্ছা, যে কোনো একটা স্টক নিয়ে শুরু করি, পাইনিয়ার ইন্স্যুরেন্স নিয়ে শুরু করি। আচ্ছা, আমি যদি পাইনিয়ার ইন্স্যুরেন্সটা দেখি, যে আমি আসলে বাই করব কোথায়। তো আমার সবসময় প্রাইজ অ্যাকশনে মুভিং এভারেজের সাথে প্রথমে প্রাইজ অ্যাকশনে ফোকাস করতে হবে, তারপরে মুভিং এভারেজ দেখতে হবে যে মার্কেট ট্রেন্ডটা কিরকম। আচ্ছা, এখন আমি বাই করব কোথায়। সবসময় আমি যখন বাই করব, তখন বাই করব সাপোর্টে। আমি দেখবো যে সাপোর্টটা কিরকম হইতে পারে। সাপোর্টটা হচ্ছে এরকম হবে,
যে আহ, সবসময় সাপোর্টটা এরকম দেখতে হবে যে মার্কেট যখন পড়তেছে, যে পড়ার পরে আমি এখানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকলো তখন আমি বাই, একটা সাপোর্ট নিবে তখন আমি বাই সিগন্যাল খুঁজবো। আর সেল সিগন্যাল খুঁজবো যখন হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, রেজিস্ট্যান্সে আমি প্রাইস অ্যাকশন থেকে সেল নিব। আর আমি সবসময় ডাউন ট্রেন্ডে যখন আসবে মার্কেট যেরকম পড়তেছে পড়তেছে পড়তেছে, একটা সাপোর্ট নিচ্ছে, ওই জায়গাতে আমি প্রাইস অ্যাকশনে বাই নিব। এটা হচ্ছে একবার বেসিক ফর্মুলা প্রাইস অ্যাকশনে, যে আমি বাই কখন নিচ্ছি। আর সেল নিচ্ছে হচ্ছে রেজিস্ট্যান্সে, যে আমি মার্কেট আপ ট্রেন্ডে আছে, রেজিস্ট্যান্স আমি সেল করতেছি। আচ্ছা, এর মাঝখানে অনেক কিছু হবে, অনেক কিছু আমি এখন বলতেছি না, যে এটা এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার, যে মার্কেটে যে সাইকেল আমরা ওয়েভ বলতেছি, যে ফার্স্ট ওয়েভ শেষ হয়ে গেলে সেকেন্ড ওয়েভ শুরু হয়, সেকেন্ড ওয়েভ শেষে থার্ড ওয়েভ শুরু হয়, থার্ড ওয়েভ শেষ হয়ে গেলে ফোর্থ ওয়েভ শুরু হয়, আবার থার্ড ওয়েভের রেঞ্জ অফ সেকেন্ড ওয়েভ হচ্ছে বড় হয়, ডবল হইতে পারে। তো ইলিয়ট ওয়েভের আমরা বেসিক এখনো বেসিক আর কি, যে ইলিয়ট ওয়েভটা, ওয়েভটা কিভাবে আমি কাউন্ট করব। তো ওয়েভ জিনিসটা সোজা, একটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে, তো ইলিয়ট ওয়েভের মেইন জিনিসটাই হচ্ছে ইম্পালসিভ এবং কারেক্টিভ। ইম্পালসিভ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে গেল, কারেকশন হবে, তো উপর নিচ থেকে যখন উপরে গেল, এক নাম্বার ওয়েভ, তখন নিচে কারেকশন হলো, কারেক্টিভ। তারপর আবার ইম্পালসিভ, তো 1 2 3 4 5, ফাইভের পর কারেকশন শুরু করে, এবিসি শুরু হয়। তো আমরা 4 5 জানার দরকার নাই, 1 2 3 জানলে আমার এনাফ, যে আমার 1 2 3 জানলে এনাফ, যে ওয়ান ডাউন ট্রেন থেকে ওয়ানে গেল, তারপরে সে এখানে কারেকশন হবে, যখন আপ ট্রেনে যাচ্ছে ইম্পালসিভ, ডাউন ট্রেন্ডে আনলে কারেক্টিভ বা কারেকশন যেটাই বলি। তারপর আবার সে এখান থেকে, আমরা যেটা পুল ব্যাক বলতেছি, যে এখানে আবার সে থার্ড ওয়েভ শুরু করবে, এবং থার্ড ওয়েভ সবসময় সেকেন্ড ওয়েভের ডবল হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আবার থার্ড ওয়েভ কমপ্লিট হয়ে গেলে সে ফোর্থ ওয়েভে আবার কারেক্টিভ চলে যাবে, কারেকশনে যাবে। ফোর্থের পর ফিফথে যাবে, ফিফথের পর এবিসি এসে আবার ডাউন ট্রেনের দিকে চলে যাবে। তো আমার 1 2 3 জানলে হচ্ছে, যে 1 2 এটা বেসিক একটা জিনিস, যে এখান থেকে ওয়ান হবে। তো এখানে আমরা টু ওয়েভটা দেখতে পাচ্ছি না, কারণ এখানে কোনো কারেকশন নাই। আচ্ছা, টু 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 ওয়েভটা কতখানি কারেকশন হইতে পারে? ওয়ান ওয়েভের 50% পর্যন্ত হইতে পারে কারেকশন। তো ইলিয়ট ওয়েভের এই বেসিক জিনিসটা আমাদের একটু জানতে হবে, আর কিছু না, জাস্ট জানার জন্য জানা, যে ওয়েভে কিরকম ওয়েভে আছে। তো আমরা প্রাইস অ্যাকশনে প্রথমে ফোকাস করব হচ্ছে প্রাইস অ্যাকশন, মুভিং এভারেজ। তারপর আমরা ওয়েভ দেখতে পারি, যে মার্কেটে ওয়েভটা কিরকম, মার্কেট সাইকেলে কি অবস্থা, এটা আমরা দেখতে পারি, দেখার জন্য দেখা। তো আমরা অ্যাডভান্স কোর্সে এই জিনিসটা নিয়ে কথা বলবো, যে আসলে চন্দা আমারে বলছিল যে যখন আহ, আমি যে একটা পুল ব্যাকের সিস্টেম বলছি, যে মার্কেট ওঠার পরে একটা রেঞ্জে এসে সে রিট্রেস করে, তো আমি কিভাবে বুঝবো যে এটা আসলে রিট্রেস, এটা আসলে রিভার্সাল না, এখানে সে না উঠে আবার পড়ে যাবে এরকম না। তো এটা আমি অ্যাডভান্সে আমরা হয়তো শিখবো, যে এটা প্র্যাকটিসের ব্যাপার, যে ওয়েভের সাথে আমার প্রাইস অ্যাকশন এবং চার্ট প্যাটার্ন মিলাইতে হবে, যে এটা আসলে কারেকশন। তো এটা জানার জন্য আমার হচ্ছে প্রথমেই লাগবে প্রাইস অ্যাকশন, মুভিং এভারেজ, ইলিয়ট ওয়েভের বেসিক 1 2 3, তারপরে হচ্ছে চার্ট প্যাটার্ন, যে চার্ট প্যাটার্নে কিরকম। তো এই তিনটা আমরা যদি দেখি তাহলে আমরা বুঝবো যে এটা কি কারেকশন না রিভার্সাল, যে এখান থেকে মার্কেট কি পুল ব্যাক করবে না এখান থেকে আসলে পড়ে যাচ্ছে, আসলে মার্কেট প্লেয়াররা কি করতেছে। তো এটা অ্যাডভান্স এই তিনটা জিনিস একসাথে মিলাইতে হবে, তাছাড়া আমরা বুঝবো না আসলে এখানে কি আসলে পুল ব্যাক হবে কিনা। তো এখানে আমরা কোনো এখানে একবারে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেখানে কোনো ওয়েভ হয় নাই। তো আপ ট্রেন্ড হচ্ছে, যে আমি যদি এটার ওয়ান ধরি, এটা আমি টু ধরলাম, যে টু আসলে হয় না, এত কম হয় না, আবার ওয়েভের মধ্যে ওয়েভ হয়। তো এটা আমরা অ্যাডভান্সে ট্রাই করা লাগবে, আমরা বেসিকের সাথে অ্যাডভান্স মিলালে প্রবলেম হবে বোঝার জন্য। তো যেহেতু আমরা ফিউশনের বেসিক কোর্সে আছি, সেহেতু আমরা জাস্ট প্রাইস অ্যাকশন এবং মুভিং এভারেজ নিয়ে কাজ করব। তো আমরা প্রথমেই বাই করব কখন, যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড পড়তেছে পড়তেছে, এক জায়গাতে সাপোর্ট নিবে, সাপোর্টে আমরা বাই করব। আর সেল করব কখন, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে গেল, রেজিস্ট্যান্স আমরা সেল করব, রেজিস্ট্যান্স আমরা সেল করে দিব। আচ্ছা, আমরা আবার কিনতে পারি, এটা এটা হচ্ছে অ্যাডভান্স, যে আমরা আবার রিট্রেসে কিনবো কিনা, এটা অ্যাডভান্স। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার?
আনমিউট করে একটু বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার জি কিনা। ভাইয়া, এই পর্যন্ত clear। আচ্ছা, তো এখন মেন কথা হচ্ছে যে আমাদের প্রথমে বাই করতে হবে সাপোর্টে, সেল করতে হবে রেজিস্ট্যান্সে। আচ্ছা, এখন আমরা আমরা রেজিস্ট্যান্স গুলো কিভাবে মার্কিং করবো এটা নিয়ে আমার একটা ক্লাস হয়ে গেছে যে রেজিস্ট্যান্স কিভাবে মার্ক করতে হয়। তো আমরা প্রথমে আহ আহ, এখানে একটা জিনিস বলে নিই যে আমরা চেক করব যে আসলে প্রাইস অ্যাকশনের সিগন্যাল কোন স্টকে কিংবা কোন ইকুইটিতে আছে। তো আমি যদি প্রথম সিগন্যাল চার্ট দেখার জন্য আমার চেক করতে হবে, ইকোসফট দিয়ে চেক করতে হবে যে কোন চার্টে আছে। আচ্ছা, ইকোসফট দিয়ে চেক করার পরে এখানে ইকোসফটে হয় কি, ক্যান্ডেলস্টিক গুলা প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিক গুলা অনেক কাছাকাছি থাকে, একবার ক্লিয়ার দেখা যায় না। আমরা জাস্ট চেক করার জন্য যে ইকোসফটে দেখবো মুভিং অ্যাভারেজের কি অবস্থা ছিল, যে হ্যাঁ আমি একটা প্রাইস অ্যাকশনের প্যাটার্ন দেখলাম, যে প্রাইস অ্যাকশনের সিগন্যাল দেখলাম, তো আমি নোট করবো যে হ্যাঁ এখানে আমি পিন বার পাইছি কিংবা ইনসাইড বার পাইছি কিংবা ফেকি পাইছি, হ্যাঁ কিংবা কম্বো সেটআপ পাইছি, যাই পাই, তো আমি নোট করলাম যে হ্যাঁ এখানে আমি এটা পাইছি। তারপরে আমি দেখতে হবে যে আহ, তখন প্রাইজ অ্যাকশনটা আসলে ক্লিয়ার কিরকম ছিল, জাস্ট প্রাইজ অ্যাকশন এটা দেখার জন্য হচ্ছে লঙ্কা বাংলাতে স্টপ করে দিয়ে লঙ্কা বাংলা। হুম, হ্যাঁ, লঙ্কা বাংলা আমার স্টকে আমরা চলে যাব, যে হ্যাঁ আমরা যখন দেখলাম যে মুভিং এভারেজ ঠিক আছে, তারপরে প্রাইজ অ্যাকশনের প্যাটার্ন ঠিক আছে, আমরা লঙ্কা বাংলা দিয়ে চেক করব যে আসলে রিয়েল পিকচারটা আসলে কি, একবারে ক্লিয়ার প্রাইজ অ্যাকশনটা কি। তো ক্লিয়ার প্রাইজ অ্যাকশন দেখার পরে একটা জিনিস আমরা দেখতে হবে, সেটা লঙ্কা বাংলাতে ভালো থাকে আর কি, আমার স্টকেও দেখা যায়। যে আমি যে পাইনিয়ার দেখি, আচ্ছা আস্তে আস্তে নাকি, আচ্ছা পাইনিয়ারে আমি দেখলাম যে হ্যাঁ আমি দেখলাম যে হ্যাঁ সব ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লিয়ার প্রাইজ অ্যাকশন, যে এখানে কিরকম আছে আমি এরকম স্ক্রল করলে, মাউসের স্ক্রল করলে এটা আরো বড় হয়ে যাবে, তখন আমি হ্যাঁ এখানে দেখলাম যে না আমার এখানেও ক্লিয়ার প্রাইজ অ্যাকশনে সেম জিনিসটাই দেখাচ্ছে। আবার আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এরকম করে স্ক্রল করে দেখতে পারি, যে মাউসের ডাউন দিকে স্ক্রল করলে বড় হবে, আপ দিকে স্ক্রল করলে ছোট হবে চারটা। তো হ্যাঁ আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এখান থেকে মার্ক করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমার স্টকে ভালো দেখা যায় না। তো এখান থেকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখলাম যে হ্যাঁ এখানে সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, তো কোনটা মেজর সাপোর্ট মাইনর সাপোর্ট। তো এখানে কথা হচ্ছে যে মেজর সাপোর্ট কিংবা মেজর রেজিস্ট্যান্স এটা কিন্তু অনেক টাফ হয়, মার্কেটে অনেক মোমেন্টাম লাগে, শক্তি লাগে, স্ট্রেংথ লাগে ব্রেক করতে। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক করতে পারে না। আচ্ছা আমি একটা একটা চার্ট দেখাচ্ছি, সোনালী আঁশ। আচ্ছা সোনালী আঁশে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এবং রেজিস্ট্যান্সটা কি রকম রেজিস্ট্যান্স আমি একটু যদি ব্যাকে যাই, একবার দুইবার সে দুইবার হচ্ছে অনেক ফল করছে। তো দুইবার যদি একটা রেঞ্জ থেকে যদি দুইবার এরকম দুইবার যদি সে ফল করে, তো আমি এটা ধরেই নিব হচ্ছে মেজর রেজিস্ট্যান্স, দুইবার ফল করলেই হবে। আচ্ছা তারপরে এখানে সে কি করছে, এখানে সে আরেকবার টাচ করে নিচে চলে গেছে। আচ্ছা তারপরে কি আমার এটা তিনবার হইলো, তিনবার সে কিন্তু বেশি বেশি কারেকশন হয় না কিংবা বেশি ডাউন ট্রেন্ডে যায় না। আবার সে এই লেভেল থেকে এখানে ফলস ব্রেক করছে, ফলস ব্রেক করার পরে আবার সে এখান থেকে পড়ে গেছে, যে এখানে আবার পুল ব্যাক করছে, করার পরে আবার সে পড়ে গেছে। তো এই যখন আমি এক এক দুই তিন চার, তিনটা যদি হয়,
তিনটা হলে আমি, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, এই লেভেলটা ব্রেক করা অনেক কঠিন। তো এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, যে অনেকবার সে এই লেভেল থেকে পড়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে বলি হ্যাঁ কি রেজিস্ট্যান্স কি ব্রেক করছে কিনা, আমি যদি এখানে দেখি কি রেজিস্ট্যান্সে ব্রেক করার ট্রাই করছে, কারণ হচ্ছে এখানে একটা ফলস ব্রেক ছিল, এই জায়গাতে একটা ফলস ব্রেক ছিল। তো হ্যাঁ কি রেজিস্ট্যান্সে ব্রেক করে, আমি আমি ধরেই নিব যে সেই ফলস ব্রেক থেকে আবার পড়বে। তো এই জিনিসটা দেখার জন্য এই বলা এই চারটা, যে কি রেজিস্ট্যান্স যদি সে ব্রেক করে, তো আমি 100% এই লেভেলে সেল করব, কারণ হচ্ছে এটা একটা ফলস ব্রেক। আচ্ছা এখন আমি যদি প্রাইস অ্যাকশনে আসি, যে এখানে একটা পিন বার ছিল। আচ্ছা ভলিউম যদি দেখি যে ভলিউমটা অনেক বেশি বাড়তেছে বাড়তেছে, ভলিউমটা বাড়তেছে। তো আমি যদি ধরেই নিই যে এটা সে ব্রেক করবে, বেসিক্যালি কি রেজিস্ট্যান্স ব্রেক করতে অনেক মোমেন্টাম লাগে। তো মোমেন্টাম বলতে কি, মোমেন্টাম মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের ক্যান্ডেল, এই প্রাইস ক্যান্ডেলের প্যাটার্ন কিংবা প্রাইস অ্যাকশনের এই ক্যান্ডেলটা, এই প্রাইস অ্যাকশনের প্যাটার্নটা 50% উপরের দিকে চলে যাবে ব্রেক করার জন্য। কিন্তু এই জায়গাতে দেখেন করতে পারে না, কিন্তু ভলিউম অনেক বেশি, এখানে সে ব্রেক করতে পারে না, খুব স্ট্রেংথ নাই মার্কেটে। তো হ্যাঁ এখান থেকে যদি সে উঠেও যায়, তো আমি এই এই এর আশেপাশে সেল করবো, যে হ্যাঁ আমি দেখতেছি যে এখানে উঠতেছে। অনেকেই করে কি যে না সে আরো উপরে চলে যাবে, 500 টাকা চলে যাবে, এরকম একটা হোপ থাকে যে হ্যাঁ যে সে এই লেভেলটা ব্রেক করছে, যে 500 টাকা চলে যাবে। তো আমার এখান থেকে এই ফলস ব্রেকে আমার সেল করতে হবে, কি রেজিস্ট্যান্স ব্রেক করলে আমার ফলস ব্রেকে সেল করতে হবে। তো এই জন্য এই জিনিসটা বলার জন্য আর কি, যে রেজিস্ট্যান্স জিনিসগুলা অনেক অনেক হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এখানে ডিসিশন মেক করতে হবে যে আমার আসলে কি করা উচিত, যে এটা আসলে কি ধরনের রেজিস্ট্যান্স, এটা এটা কি ধরনের সাপোর্ট। তো এই জিনিসটা ডিসিশন মেকিং এর জন্য কনফার্ম হইতে হবে যে এখানে কি হইতে পারে। তো আমি যদি না প্রেডিক্ট করতে পারি, অনুমান করতে পারি যে কি হইতে পারে কিংবা আমার কি করা উচিত, সেক্ষেত্রে প্রফিট টেক করা অনেক কঠিন হবে। তো প্রফিট ঠিকমতো টেক না করতে পারলে লস হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এখন হচ্ছে ফলস ব্রেক যদি সে ব্রেক করে, এরপরে সে যেখানে ইচ্ছে সেখানে যায় কিনা আমার দেখার বিষয় না, কিন্তু আমার প্রাইস অ্যাকশনের নিয়মই হইতেছে যে আমার এই রেঞ্জে সেল করতাম, যে হ্যাঁ আমার কি রেজিস্ট্যান্স ব্রেক করছে, কিন্তু এখানে একটা ফলস ব্রেক ছিল, এখানে একটা ফলস ব্রেক ছিল, যে এরকম প্রাইসটা উঠা। ফলস ব্রেকটা হচ্ছে যে প্রাইস ওঠার পরে সে আবার ডাউনে চলে যাবে, এটা ফলস ব্রেক। এটা হচ্ছে ট্র্যাপ, এটা বলা হচ্ছে ফলস ব্রেক গুলো হচ্ছে ট্র্যাপ। ফেকি ফেকি জিনিসটা হচ্ছে একটা ট্র্যাপ, মার্কেটের ট্র্যাপ। এই জন্য ফেকি সেটআপটা হচ্ছে একটু কমপ্লেক্স, এক্সপিরিয়েন্স না হলে ট্রেড করা একটু কঠিন হবে। যে ফেকি মানে হচ্ছে ফলস ব্রেক, যে মার্কেটে প্লেয়ার এখন ট্র্যাপ করে। তো ট্র্যাপ দুই ধরনের করে, বুল ট্র্যাপ করে, যে মনে হচ্ছে মার্কেটটা পড়ে যাবে, আসলে তারা উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আচ্ছা আমি এখানে যদি এখানে ট্র্যাপটা কি হয়েছে, যে এই জায়গাতে তারা কি করছে, যে এই জায়গাতে তারা মনে হচ্ছিল যে মার্কেটটা পড়ে যাবে, এখানে হচ্ছে বেয়ার ট্র্যাপ, তারা দেখাচ্ছে যে এখানে সেল হচ্ছে। তো এখানে আসলে বেয়ার ট্র্যাপ, যে মনে হচ্ছে যে মার্কেটটা আহ এখান থেকে হয়তো বা আর উঠবে না, এখানে সরেই থেকে যাবে। কিন্তু এখানে এখানে তারা অ্যাকুমুলেশন করতেছিল, যে এখানে ফালাই দিয়ে উপর থেকে অ্যাকুমুলেশন করে করে সে যখন দেখছে যে সাপ্লাই ড্রাই হয়ে গেছে, তখন সে ডিমান্ড ক্রিয়েট করছে, সে উপরের দিকে নিয়ে গেছে আর কি। তো এখানে বেশিরভাগ পাবলিক এই ট্র্যাপ গুলা আসলে ফলস ব্রেকে কিংবা ফেকিতে একটু কঠিন আর কি, যে এক্সপিরিয়েন্স না থাকলে জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা পিন বার তারপরে ইনসাইড বার এগুলো প্র্যাকটিস করতে করতে ফেকি গুলা বুঝবো, যে ফেকি সেটআপটা আসলে কিরকম। মানে ওইগুলা ম্যানুয়ালি করতে হবে আমাকে, মানে হরিজন্টাল লাইন আইকিয়া ওই ওই ধরলেই হয়, মাউস ধরলে বা লাইন আইনে দিয়ে দিলে আপনি সহজ হবে। লাইনও নিতে পারেন, যে চারটা একটু ছোট করে নিলেন, চারটা সাপোজ আপনি প্রথমে ইকোসাপে দেখলেন যে কি অবস্থা, তারপরে আপনি একটা লাইনে দাঁড়াইতে পারেন। আচ্ছা লাইন দাগাবেন সবসময় এই যে এই লেভেল গুলা, যে টেইল বার কিংবা পিন বারের মাথা, হ্যাঁ। যে এখানে সবসময় দেখবেন যে এখানে পিন বার কোনটা ছিল কিংবা টেইল বারের মাথাগুলা, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সাব রেজিস্ট্যান্স দেখানোর জন্য।
যে এই জায়গাটা রেজিস্ট্যান্স, এই যে এখানে পিন আছে একটা, এই যে এই জোনটা আর কি, এই জোনটা। আচ্ছা, এই জোনটা, হ্যাঁ, এই যে পিনের মাথাগুলা, এগুলা যে জায়গা থেকে মার্কেটটা রিভার্স এসেছে, এই জায়গা সবসময় পিনের মাথাতে আপনি এরকম দাগাবেন, দাগায় রেঞ্জটা দেখবেন যে কিরকম, যে টেইল বার পিনের এই 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 জায়গাটা, এটা এটা খুবই ইম্পর্টেন্ট সাউথ ওয়েস্টার্ন দাগানোর জন্য। আচ্ছা, এখন উম আচ্ছা, হ্যাঁ, আপনি যদি এখন ইন্স্যুরেন্সের মানে সেক্টরের চার্টটা ওপেন করেন, তাহলে ওপেন করলে ওখানে আপনার এই অ্যানালাইসিসটা দেখলে কি মনে হবে যে ইন্স্যুরেন্স সেক্টর কি এখন তাহলে জাস্ট পুল ব্যাক টাইমে ছিল এই লাস্ট একটা মাস, নাকি কারেকশন বা মানে ওই ওই অবস্থায় আর কি আছে আচ্ছা এইটা, অ্যাজ আ হোল ওই সেক্টরটা হিসাবে আর কি? আচ্ছা সেক্টর আসলে ইকোসফটে দেখা যায় না, আমার মুভিং এভারেজে লাগতো, তো যাই হোক ইকোসফটে দেখা যায় না, এখানে এমনি দেখি, প্রাইস অ্যাকশনই দেখি। আমার স্টকে দেখলেও পাবে। হ্যাঁ, আমার স্টক ছাড়া সেক্টর দেখা যায় না। হ্যাঁ, আমার স্টক বাংলাদেশে আছে, সেক্টর দেখা যায়। আমার স্টকে ভালো, সমস্যা নাই। আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা এরকম চার্টে, তো কার কাছে কি হুম। মনে হচ্ছে? হ্যাঁ, ইন্স্যুরেন্স সেক্টরে এরকম হয়ে আছে আর কি, প্রাইস হুম। অ্যাকশন। হুম। তো আচ্ছা, এইটা হচ্ছে পিন বার আমি যদি ধরি, কিংবা টেইল বার যাই হোক, যে একটু উইকটা কিংবা শ্যাডোটা একটু ছোট যদি হইতো, লোয়ার উইক, তাহলে আমি একটা পিন বার ধরতে পারতাম। হুম। আচ্ছা, তো আমি টেইল বারে ধরি, তো টেইল বারের সে ব্রেক করছে, টেইল বারের রেজিস্ট্যান্স সে ব্রেক করছে। তো নর্মালি টেইল বারের কিংবা পিন বার যদি হয়তো আমি রেজিস্ট্যান্স ব্রেক করলে সে সবসময় সে কন্টিনিউশন করে, আপ ট্রেন্ড কন্টিনিউশন করে। তো এখন কথা হচ্ছে যে এই জায়গাটা রেজিস্ট্যান্স ছিল, এই জোনটা, হুম। 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 তো এই জোনটা সে ব্রেক করছে, সেক্টরটা। 58 লেভেলটা হ্যাঁ, 58.3। তো এখন, তো এখন এখানে যদি এখান থেকে যদি উঠে যায়, তাহলে সে আপ ট্রেন্ডের দিকেই যাবে। প্লাস এইটা কিন্তু ভলিউমটাও স্ট্রং কি মনে হচ্ছে রেজিস্ট্যান্স লাস্ট 3 নয়, দিনে। না, এটা মেইন এখানে এখানে আসলে কি রেজিস্ট্যান্স না এটা। এই রেজিস্ট্যান্সটা যে জায়গায় গেছে এই মুহূর্তে, না, এটা কি এটা আপনার মাইনর রেজিস্ট্যান্স। মাইনর রেজিস্ট্যান্স? হ্যাঁ, মাইনর রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করা যাবে না। এক সেকেন্ড হলে একটা ইনডিসিশন ক্যান্ডেল। হ্যাঁ, কারণ হুম, টেইলটা উপরে আছে নিচেও আছে, এটা সংজ্ঞা দিতে পারতেছি না। ক্লিয়ার টেইল বার, দুই না না, দিকেই আচ্ছা এখানে টেইলটা আছে। বেয়ারিশ, হ্যাঁ, বেয়ারিশ টেইল বার কিংবা পিন বার, তাই না, বেয়ারিশ। আচ্ছা, হ্যাঁ, বিয়ারিশ। আমি যদি বেয়ারিশ ধরি, প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বড়, তাই না? হুম।
কিন্তু ভলিউম কিন্তু অনেক ছোট। হ্যাঁ, ভলিউমটা যদি আরো বড় হইতো, যে এরকম ভলিউম হইতো, হুম হুম তাহলে আমি ধরে নিতাম যে এটা এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। হুম তো এরকম ভলিউম, আসলে প্রাইস অ্যাকশনে ভলিউম ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের জানতে হবে স্টক মার্কেটের জন্য। তো হুম অ্যাডভান্সে আমরা প্রাইস অ্যাকশনটা প্র্যাকটিসই করব ফরেক্স মার্কেটে। তো আমরা যদি প্রাইস অ্যাকশনের মজাটা পাইতে চাই, যে প্রাইস অ্যাকশনের মজা কিংবা খুব শিখতে চাই, তো আমাদের ফরেক্সে দেখতে হবে। তো অ্যাডভান্সে আমরা ফরেক্সে দেখবো, তো ওই নলেজটা আমরা স্টক মার্কেটে অ্যাপ্লাই করব। তো আমরা ভলিউম নিয়ে তো জামান ভাই খুব ভালো একটা কথা বলছে, যে ভলিউম জিনিসটা আসলে কিরকম। ভলিউম জিনিসটাই হচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেল, এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, তো এখন এখানে যদি মামু থাকে, যে মামুরা কিনছে, তো মামুরা কিনলে ভলিউম এত কম কেন এত বড় একটা রেঞ্জে? হুম হুম আচ্ছা, আবার এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, এত বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল রিভার্সালে সিগন্যাল দিচ্ছে, ভলিউম এখানে এত কম কেন? যে হুম বেয়ারিশ ভলিউম, সেল সেল ভলিউম এত কম কেন? সেল ভলিউম তো এত বড় একটা রেঞ্জে এরকম বড় বড় হওয়ার কথা ছিল। আচ্ছা, হুম এখানে হুম দেখি, না, এখানে তো সেক্টর দেখা যায় না। তো তার মানে এখানে তারা আসলে সবসময় মামুরা সাপ্লাইটারে ব্লক করে। সেখানে সাপ্লাই চেক করছে কার কাছে কি আছে, কার হুম কাছে কি আছে চেক করতে। সাপ্লাই সাপ্লাই ব্লক না করলে ডিমান্ড ক্রিয়েট করতে পারবে না সে। আচ্ছা, এখানে আমি যদি দেখি যে হ্যাঁ, যেখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে, বুলিশ ক্যান্ডেল, ভলিউমটা কিন্তু বাড়তেছে। আচ্ছা, ভলিউমটা দেখার বুদ্ধি কি জানি, প্রপার্টিজ। তো এটা একটা ভালো সাইন যে হ্যাঁ, সে কি এই রেজিস্ট্যান্স ব্রেক করবে কিনা, যে হ্যাঁ ভলিউম বাড়তেছে। এটা একটা পজিটিভ সাইন, যে হ্যাঁ এটা এটা সে ব্রেক করবে, কারণ ভলিউম বাড়ছে। এই যে ভলিউম বাড়ছে, হুম। বুলিশ ভলিউমটা বাড়ছে। তো এখন আমাদের কনফার্মেশন লাগবে, আমরা কখনোই কনফিউশনে করব না। আচ্ছা, আমি যদি আওয়ারলি চার্টে যাই, ইন্স্যুরেন্স আওয়ারলি চার্ট দেখায়? মনে দেখাবে, হয় না, না, দেখাবে মনে না। হয় না এটা দেখে না। দেখাবে, সবই দেখাবে, না, আসতেছে না 5 কেন তাহলে? মিনিটও দেখা যাবে। আচ্ছা, আসতেছে না, বুঝলাম না। 1 আওয়ার। আসবে, আসবে, দেখা যায়। আচ্ছা, এখন আসতেছে না। জানি না নেটের কোনো আচ্ছা, সমস্যা কিনা। হয়তো আর আপনি ইন্টারেক্টিভ চার্টটা নিছেন কেন না নিয়া ওই যে আচ্ছা, আরেকটা চার্ট আছে না, ওইটা নেন, ওইটা নিলেও একই জিনিস আসে। ইন্টারেক্টিভটা আসতে দেরি হয়। এই যে এইটা স্টক দেন, চার্ট। স্টক চার্ট দেন, আচ্ছা, ফার্স্ট হবে। এটা আমাদের যারা ইন্টারেক্টিভ মানে সমস্যা তাদের জন্য ইজি, রেডিমেড হলো এটা। হ্যাঁ, এখন আপনি ডেইলিতে যান, আগের ফর্মে আসেন। আচ্ছা, এখানে স্টকের নাম লেখা আছে, নিচে লিখতে হবে না, স্ক্রল টানেন, স্টকের নাম লেখা, একটা স্টক স্টক সব আছে। আচ্ছা, এটা তো বড় ছোট করা যাচ্ছে না। হ্যাঁ, বড় ছোট করা হ্যাঁ, এটা বড় ছোট করা যাবে। ওই যে কোনো একটা বাটন আছে, হ্যাঁ, এনে ক্লিক করেন, এই যে যেখানে আসছিলেন। না, যে আপনার স্ক্রল করলে যে জুম ইন জুম আউট হয়, এটা তো করা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এটা যাই। আপনি আরো করতে পারবেন, যে ডেটটা দেওয়া আছে না যেখানে, হ্যাঁ, ওইখানে যান, ডেটে ক্লিক করেন। আচ্ছা, ডেটে ডেট। ক্লিক করার পরে, হ্যাঁ ডেটে, হ্যাঁ, ডেটে ক্লিক ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ডেইলি আওয়ারলি সব আছে, ক্লিক করেন এই জায়গাটায়। আসতেছে না কেন? ডেটে ক্লিক করলেই আসে। মোবাইলে আমরা দেখে ফেলি, আর কম্পিউটারে আসছে। আচ্ছা, মোবাইলে আমি এটা কখনো দেখিনি। আচ্ছা, ডে ওয়ান, ওয়ান আওয়ারলি, আচ্ছা আওয়ারলি দেখি। হ্যাঁ, আছে, সব আছে। সেক্টরের আওয়ারলি 5 মিনিট এগুলো মনে হয় না, বাট রেগুলার না, স্টক গুলোর হয়। হওয়ার কথা হবে, কিন্তু আছে হয়তো আছে আছে, হয়। রাতের বেলা থেকে প্রবলেম মনে হচ্ছে। নেটের হবে, না হওয়ার আমার কিছু নাই স্টকে তো। তো সারাদিনই প্রবলেম থাকে, অর্ধেক টাইমই, স্পেশালি হ্যাঁ, মার্কেট খোলা থাকা অবস্থায় তো ঠিক মতন কাজই করে না, ঢোকা যায় না, ঢোকা যায় না। ঢোকাই যায় না। হ্যাঁ, খুবই বাজে অবস্থা তো না, আমার সার্ভার গুলো। স্টকে ও যে ওরা হচ্ছে ইয়ে সার্ভিস চালু করছে, তো ওই আপনার, স্মার্টার। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়াতে যাম, এমি ব্রোকারের সার্ভিস, তো ওইটা প্লাগ ইন, হ্যাঁ হ্যাঁ। প্লাগ ইনটা চালু করার পরে এটার একটা ভেজাল করে দিছে আর কি।
হ্যাঁ, এটা এমন সিস্টেম করে রাখছে, এটা এখন আর ইউজই করা যায় না। আমি এখন না না ইকোসফট না না, দিয়ে এটা কম্পিউটারে করতে হবে, করে তখন গুগল দিয়ে করতে হবে। এটা দুইটা অপশন আছে, একটা হলো গুগল দিয়ে করা, ইমেল আইডি ফেসবুক না দিয়া ইমেল আইডি গুগল, ওই অপশনটা দিয়ে গেলে তখন সেম জিনিসটাই মোবাইলে দেখা যাবে। আগে কম্পিউটারে সেট করে নিব আমি কি কি চাই, পরে ইজিলি রাস্তাঘাটও দেখা যায়। এটা আচ্ছা, ইন্ডিকেটর আমরা দেখতে পারি যে আমরা ইন্ডিকেটর প্র্যাকটিস করতে পারি, কিন্তু ওইটা মিনিটরি না। যে আমরা আরএসআই দেখলাম, এমএসসি দেখলাম, যে পায়োনিয়ার ইন্স্যুরেন্সে এখানে এমএসসি ক্রস হচ্ছে। তো এই যে জিরো লাইনের উপরে ক্রস অনেক একটা অনেক স্ট্রং একটা বাই সিগন্যাল দেয়, জিরোর উপরে যে ক্রসটা হচ্ছে। হুম হুম। হিস্টোগ্রামের উপরেরটা। হ্যাঁ, জিরো লাইন যেটা, হুম। তো এটা একটা বুলিশ সিগন্যাল দেয়। তারপরে আমি আর যে মুভিং এভারেজ দেখি, মুভিং এভারেজে স্পেসিং ওইটার বাড়তেছে। উপরে আবার ভলিউমও ভালো। হ্যাঁ, স্পেসিং বাড়তেছে। আর আর এটা এটা গেছে হইলো এটার কি না গেছে, দুইটা পিন দিয়েছে না ছোট ছোট নিচে, হুম হ্যাঁ, হুম হুম। এইগুলো এই জায়গায় এন্ট্রি দিছি আর কি আমরা। আচ্ছা এই দুইটার মধ্যে এন্ট্রি। আচ্ছা, আমি ইয়াতে দেখি তো, চারটা থামেন। এইটা তো মনে হয় আবার 100 টাকায় চলে যাবে খুবই শীঘ্রই। ও ও না, এর আগে তো ফিরে আসছে না, ডস খাইছে। হ্যাঁ, একবার তো টাচ করে ফিরে আসলো এই লাস্ট 1 মাসের কারেকশনে ও, 100 টাকা থেকে। ওনা কামাল ভাই কাম করছে, আমি তো তখন আচ্ছা ট্রানজেকশন শিখতেছিলাম, করি নাই ঠিক মতো, ফেল করছি। আচ্ছা, এখানে আহ, আচ্ছা, এই এই চার্টে এখানে একটা প্রবলেম আছে, আমি দেখাইতেছি। প্রবলেমটা হচ্ছে যে এই যে মুভিং এভারেজটা, হ্যাঁ, হুম 1334, এটা একটা ফলস সিগন্যাল দিছে কিন্তু। আচ্ছা, ফলস সিগন্যাল বোঝার বুদ্ধি হচ্ছে প্রাইসটা পড়ে গেছে কিন্তু ক্রস মারে নাই, আপনি বুঝবেন এটা ফলস। এত প্রাইস পড়লো কিন্তু সে ক্রস মারে নাই। তো মানে স্টকটা এখন আপ ট্রেন্ডে আছে। হ্যাঁ, আপ এন্ডে আছে যদি। না, কিন্তু শাহরিয়ার ভাই ক্লোজ হ্যাঁ, হয়েছে যে, এখন ক্রস না হইলেও আমি বুঝবো স্পেসিং দুইটা মুভিং এভারেজের মাঝখানের জায়গাটা যদি ক্রস নাও হয়, হ্যাঁ, কিন্তু স্পেস যেহেতু আপনি তো শিখাইছেন, হ্যাঁ, স্পেস কমে যেহেতু আসছে। কমে আসছে, কিভাবে কমে আসছে, সাডেন কিন্তু কমে আসছে, তার মানে এখানে একটা কিছু হয়েছে আর কি, এই। জান ভাই, এখানে একটা এখানে এখানে যদি প্রাইস পড়ছে, এখানে হ্যাঁ, যে ক্রস হইতো তখন আরো কনফার্ম হইতাম। না, যদি একটা ক্রস দিত, বেয়ারিশ ক্রস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বেয়ারিশ ক্রস দিতে, তো তখন আমি একটু অ্যালার্ট হইতাম যে এখানে ক্রস মারলো কেন। আচ্ছা, যদি ক্রস মারতো তখন হ্যাঁ। আমি যদি দেখি যে ক্রস মারছে, আবার আমি যদি এখানে দেখতেছি যে তিনবার হয়েছে, হ্যাঁ, হুম। তাহলে এই জায়গাটা কিন্তু একটু রিস্কি ছিল, এই জায়গাটা রিস্কি তো বাই। বটেই। এই জায়গাটা বাই রিস্কি। হ্যাঁ, মূল মূল বাই হওয়া দরকার ছিল পরের ক্যান্ডেলটা, বড় বড় এখানে এখানে ক্যান্ডেলটা, এইখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো এখানে কিরকম দেখাচ্ছে? এটা অ্যাগ্রেসিভ বাই হয়ে যায়, আমার যে বাইটা 50% বাই না, অ্যাগ্রেসিভ। এগ্রেসিভ হচ্ছে আপনি তো ক্রস নাই, সে তো এগ্রেসিভ হয় নাই। যদি সে যদি সে ক্রস মারতো, হ্যাঁ, তাইলে তো ডাউন, হ্যাঁ, মিল তাহলে থাকতো। এগ্রেসিভ হয়ে যাইতো, যে এগ্রেসিভ বাই হয়ে না, গেছে। ক্রস মারলে তখন ডাউন ট্রেন্ডে থাকতো, তখন আবার হ্যাঁ, তিনবার নাও হইতে পারতো। হ্যাঁ, তো তো নর্মালি যেটা হয়, তো আমাদের মুভিং এর সাথে ওই হ্যাঁ, ওই চারটা দেখতে হবে যে প্রাইস অ্যাকশনের কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া এই তাছাড়া এই মুভিং এভারেজটা ইয়াতে আনা যায় না? আমি এই আপনার আমার আমার স্টকে হ্যাঁ। আমার স্টকে ওই যে ইয়েতে আনা যাবে। আমার ইন্টারঅ্যাক্টিভে। যায় না। হ্যাঁ, না, ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ এটা এটা না, নর্মালটা তো ভাই, চার্টে আমি আনা আমি যাবে। আনছি, হুম আনা যায় হুম। আনা যায়। এখন সমস্যা হচ্ছে যে স্টক বের করার জন্য আপনার ইয়েটা লাগবেই। স্মার্টার স্টক। হ্যাঁ, ইকোসফটটা লাগবে। মাইক্রোসফট। ইকোসফট ছাড়া অন্য যে যেভাবে করে আর কি, স্টক নাও একটা আছে, এটাতে খুব ইজি হয়। ওই স্টক যে নাও অ্যাপস অ্যাপস রাস্তাঘাটে করা যায়। অ্যাপস অ্যাপস, আমার তো প্রাথমিক সিলেকশন অ্যাপস দিয়ে করে ফেলবো আমি, তাই না? তারপরে ইকোসফটে যে কাজটা আপনি করেন, প্রাথমিক সিলেকশন আপনার ওয়াচ লিস্ট তৈরি করা, তাই তো ভাই? না, এখানে সেকেন্ড। এখানে একটা মজা আছে। মজা হচ্ছে হ্যাঁ, বলেন। আপনি মাইক্রোসফট তো বেটার। প্র্যাকটিসের জন্য একটা একটা করে হ্যাঁ, যদি আপনি দেখেন চারটা, হ্যাঁ,
তো ভালো আপনার হবে। হ্যাঁ, মাথার মধ্যে গেঁথে যাবে যে হ্যাঁ, এটা ঠিক আছে। যে প্র্যাকটিসের জন্য। তারপরে আপনি যখন দেখবেন এমনি দেখলেই বুঝেন যে এটা প্রাইজেকশনের সেটআপ আসছে, সিগন্যাল আসছে। তো প্র্যাকটিসের জন্য ইকোসফট ভালো। ইকোসফট মান্থলি এর কিন্তু বাৎসরিক একটা টাকা নেয়, এখন 8,000 হ্যাঁ 10,000 টাকা করছে এই সার্ভিসটা। এখন তো 6,000 মনে হয়, 6,000 না 7,000। তাই নাকি? শাটারস্টকে তো ওইটারও সুবিধা আছে, আপনার ওই প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন গুলো আছে, ওই প্যাটার্ন গুলো ডাবল বা ট্রিপল যে প্যাটার্ন গুলো আছে ওইগুলো দিয়েও তো সার্চ দেওয়া যায়। আসলে প্রাইজেকশনের সাথে ক্যান্ডেলের প্যাটার্নে একটু পার্থক্য আছে। একটু ডিফারেন্স আছে, হ্যাঁ। হ্যাঁ বাট আপনার আপনি যে মানে তাও ওই ক্যান্ডেলের প্যাটার্ন গুলোও আপনি ডাইরেক্টলি সার্চ দিয়ে এখানে স্টক না আইডেন্টিফাই এটা করতে হচ্ছে পারবেন। কি যে আমরা যেভাবেই করি, হ্যাঁ, তো হুম, আমরা হয়তো বা কিন্তু একটা একটা করে দেখলে প্র্যাকটিসের জন্য ভালো হবে। আর আমরা হ্যাঁ, হয়তো বা দেখলাম যে প্রথমে ফিল্টার করে ফোকাস করে দেখতেছি, হ্যাঁ, যে স্ক্যান করে দেখতেছি যে এই স্টক গুলাতে এরকম এরকম ছিল, তো আমরা ওটা ফোকাস করলাম। কিন্তু প্র্যাকটিস এইভাবে করলে ভালো হবে যে হ্যাঁ আমি একটা হুম, একটা হুম। চার্ট দেখতেছি, নেক্সট নেক্সট করে দেখতেছি, যে আমি দেখতেছি যে আচ্ছা চার্ট রিডিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, বলেন। চার্ট রিডিং এর জন্য যেটা করা লাগবে, গুরুত্বপূর্ণ জিনিস এটা। হ্যাঁ আচ্ছা চার্ট রিডিং এর জন্য প্রথমে ডান থেকে বামে যাইতে হবে। এটা কি ছিল, এটা কি ছিল, এটা কি ছিল, তো মিনিমাম চারটা ক্যান্ডেল হিট করতে হবে। প্রথমে লাস্টের ক্যান্ডেল দেখতে হবে ডান থেকে বামে চার্ট রিডিং এর জন্য। আর হচ্ছে আমরা যখন ব্যাক টেস্ট করবো তখন হচ্ছে বাম থেকে ডানে দেখবো, যে ব্যাক টেস্ট যদি আমি করি, যেরকম যদি আমি ব্যাক টেস্ট করতে চাই, তো আমরা একটু সময় পাইলে ব্যাক টেস্ট করবো, যে আসলে ব্যাক টেস্ট অনেক বড় একটা জিনিস প্রাইজেকশন শেখার জন্য। ফরেক্স এর স্ট্র্যাটেজি গুলো সব টেস্ট করে ওইভাবে। হ্যাঁ যে আমি ব্যাক টেস্ট যখন করব তখন হচ্ছে বাম থেকে ডানে করব, মার্কেট অ্যানালাইসিস করব ডান থেকে বামে, যে এরকম এরকম। আচ্ছা এখানে কি হইতে পারে? সাইডওয়েজ। না, এখানে আসলে ইনসাইড বার হয়েছে না। ইনসাইড বার কিন্তু নিচে হ্যাঁ আবার কিন্তু আবার মাদার ক্যান্ডেল এইটা। মাদার ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, এটার মধ্যে হ্যাঁ হয়েছে একটা। হ্যাঁ, একটা কম্বাইন্ড, একটা কমো হয়েছে। এটা হওয়ার পরে এটা বুঝাচ্ছে কিন্তু যে এটা কিন্তু টেইল নিচের দিকে, যেটা ফলস ব্রেক হবে, কিন্তু তা না। এটা আমার ধারণা এটা উপরের দিকেই যাবে, কারণ না, নিচের টেইল গুলা ছোট। আচ্ছা হ্যাঁ, নিচে যে আমরা সবার লাস্টেরটা। এভাবে ব্যাক টেস্ট করব। ব্যাক টেস্ট করলে আমাদের আহ, আসলে মার্কেটে যেটা হয় যে একটা হচ্ছে যে পাস্ট মার্কেট দেখে ফিউচার প্রিডিক্ট করা, ব্যাক টেস্ট। তো সাইকোলজিক্যালি হিট করবে যে হ্যাঁ আমি পারি, কনফিডেন্স বাড়বে যে আমি পারতেছি, যে হ্যাঁ আমাকে দিয়ে হবে, মানে মোটিভেশনের জন্য ব্যাক টেস্ট করতে হবে, যে হ্যাঁ প্রাইস অ্যাকশন কাজ করে, আমি পারতেছি। আচ্ছা, তো যত ভালো ব্যাক টেস্ট করতে পারবো মার্কেট অ্যানালাইসিস তত বেশি ভালো করতে পারবো। ব্যাক টেস্ট আর মার্কেট অ্যানালাইসিস এক জিনিস না। ব্যাক টেস্ট হচ্ছে মোটিভেশন, যে আমি পারি, প্রাইজেশন কাজ করে, আমার সিস্টেম কাজ করে, মোটিভেশন। আর মোটিভেশন ছাড়া সবসময় নেগেটিভ মাইন্ড আপনার সবসময় বাধা দিবে যে না তুমি পারবা না, এরকম করে হয় না। হ্যাঁ, তো ব্যাক টেস্ট জিনিসটা হচ্ছে আপনার মোটিভেশন হবে যে না প্রাইজেকশন কাজ করতেছে, হয়তো বা আমার এক্সপিরিয়েন্স কম কিংবা আমি নতুন শুরু করছি, এই জন্য আমি হয়তো ভুল করতেছি, কিন্তু প্রাইজেকশন কাজ করতেছে। তো এই মোটিভেশনের জন্য ব্যাক টেস্ট করতে হবে। শাহরিয়ার ভাই, হ্যাঁ আপনি এটা কিন্তু মেইন ক্যান্ডেলের, মাদার ক্যান্ডেলের পরে 3টা ক্যান্ডেল হয়েছে। এই 3টা ক্যান্ডেল যদিও টেইল উপরে গেছে, তবুও এটা কিন্তু ইনসাইড বারের মধ্যেই আছে। আচ্ছা আমি যদি দেখি এটা এটা সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল থেকে ব্রেক হয়েছে। হ্যাঁ, তো ব্রেকের পরে ইনসাইড বার হচ্ছে, তো এখান থেকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। তো ব্রেকআউট হলে কতদূর হতে পারে? ওই যে উপরে যেটা, এটা, হ্যাঁ। আচ্ছা ব্রেকআউট হলে, আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, টেইল বার কিংবা পিন বার যদি থাকে, যে এটা রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট হলে রেজিস্ট্যান্স ব্রেক করবে।
তো আমরা পরে দেখি কি করছে সে। আচ্ছা, পরেতে সে আবার সে নিচের দিকে আসছে, আবার এখানে একটা পিন হয়েছে। তো এটা মাদার ক্যান্ডেলের মধ্যে ইনসাইড বারের মধ্যে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি। আচ্ছা, পরের এই জায়গাতে মাদার ক্যান্ডেলে 50% যদি না আসে, তাহলে আমরা ধরে নিব যে এখনো চান্স আছে ব্রেকআউটে। এখনো চান্স আছে। হ্যাঁ, যে এখনো ব্রেকআউটের চান্স আছে, যদি 50% আসে নাই, যে মাদার ক্যান্ডেলের হয়তো বা 20-30%-এর মধ্যেই আছে সে। দেখি ব্রেকআউট করছে কিনা। আচ্ছা, আবার সে এখানে আবার রেজিস্ট্যান্সে সে রিট্রেস করছে, রিজেক্ট করছে, ভলিউম বেশি ছিল। আচ্ছা, এখনো চান্স আছে যে ব্রেকআউটের। আচ্ছা, আবার সে নিচে আসছে, আবার সে নিচে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, ভলিউম কমে গেছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে সে সাপ্লাইরে ব্লক করে দিছে। যখন দেখবেন যে একটা ভলিউম কমে যাবে, সাপোর্টে ভলিউম কমে যাচ্ছে, বুলিশ ভলিউম, তার মানে হচ্ছে যে এই এই জায়গাতে সাপ্লাই ব্লক। আবার যদি ভলিউমটা একটু বাড়ে, তখনও বুঝবেন যে সাপ্লাই ব্লক হচ্ছে। বেশি বাড়া যাবে না কিন্তু, কাছাকাছি, যে এখানে যে ভলিউমটা কিন্তু কম, তো সাপ্লাই ব্লক করছে, এখন ব্রেকআউট হওয়ার সম্ভাবনা। শাহরিয়ার ভাই, বড় হুম। বড় ক্যান্ডেলটার ইনসাইড বার কি অ্যাক্টিভ আছে, না ওই লাল ক্যান্ডেলটার ইনসাইড বার তৈরি হয়েছে? না, মাদার ক্যান্ডেল এইটা। হ্যাঁ, কিন্তু ওইটা ওইটা ওই যে লাল যার একটা তৈরি হয়েছে এখানে ছোট লাস্টে, হ্যাঁ না, এইটা এইটা এইটা, হ্যাঁ। এটা হচ্ছে আপনার সে রেঞ্জের মধ্যে আছে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে মাদার ক্যান্ডেল 50%-এর নিচে আসা লাগবে। এই জায়গাতে মার্কেট হচ্ছে সাইড ওয়েজে আছে আর কি, চপি মার্কেট। কিন্তু আপনি যদি মাদার ক্যান্ডেলে 50% নিচে চলে আসে, তখন আমি ধরে নিব যে না, সে ব্রেকআউট হবে না। আচ্ছা, এই এই জায়গাতে আপনার ক্লোজিং প্রাইসটা দেখবেন যে এরকম টেইল বারে ক্লোজিং প্রাইসটা যে উপরের দিকে হয়, যে মাদার ক্যান্ডেলে ক্লোজিং প্রাইসের উপরে, এখানে আরো একটা পজিটিভ সাইন দিচ্ছে যে ব্রেকআউট হওয়ার। এখন মামা ঢুকতেছে, মামা কালেকশন চলে গেছে সব। আচ্ছা, আবার তারা নিচের দিকে আসছে, কিন্তু এখন 50%-এর নিচে আসে নাই। এই জায়গাতে অ্যাকুমুলেশন হচ্ছে, হ্যাঁ, সে আসলে সাপ্লাই এখনো ব্লক করতে পারে নাই। তো এই জায়গাতে অ্যাকুমুলেশন হচ্ছে, সে চেক করে করে কিনতেছে যে কার কাছে কি সাপ্লাই আছে। তো 50% নিচে আসলে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কম। এখন সে ব্রেকআউট করছে, এই যে রেজিস্ট্যান্সে ব্রেক করছে সে। আচ্ছা, এখন ভলিউম গুলো দেখেন, ভলিউম কিন্তু কনফিউজিং, তাই না? ভলিউম কিন্তু সবসময় কনফিউজ করবে আপনাদের। আমি এন্ট্রি কোথায় তাইলে দেওয়া ঠিক হবে এটা, এই 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 ইয়েটার? আপনার এন্ট্রি দেওয়া একটা ছিল যে এই টেইল বারে, এই টেইল বারে, এই টেইল বারে একটা, এখানে একটা, এই 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 টেইল বারে একটা। তো এইটা তার সেফ ছিল। আগে, হ্যাঁ তার আগে এন্ট্রি নাই? তার আগে না, তার আগে কোনো এন্ট্রি নাই। আচ্ছা, কেন এইটা এই টেলটাতে কেন? আচ্ছা, টেল তো, এখানেও হ্যাঁ এখানেও দেওয়া যাইতো, এই টেল বারেও দেওয়া যাইতো হ্যাঁ এখানে। এইটাই বলতেছিলাম। টেল সেই, বারে, টেল বারে কেন দেওয়া হ্যাঁ যাইতো? টেল বারে দেওয়া যাইতো এই জন্য যে একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে যখন একটা বুলিশ টেইল আসে হ্যাঁ এবং ক্লোজিং প্রাইস উপরের দিকে হয়, তো এখানে এখানে একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে যে ক্লোজিং প্রাইসটা মানে মার্কেটের লোয়ার হাইটে উপরে, হ্যাঁ এখানে একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে। আবার এখানে হচ্ছে যে সমান সমান আছে, লোয়ার প্রাইসটা সমান সমান, কিন্তু আপনার এরকম একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে, তো সে এই ক্লোজিং প্রাইসটা একটু উপরের দিকে গেছে। আবার ভলিউমটা হচ্ছে কম, ভলিউমটা কম মানে এখানে সাপ্লাই সে ব্লক করতেছে। আমি বুঝতে পারছি।
ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আচ্ছা, আছে। তারপর আমি নেক্সট এর ক্যান্ডেলে দেখি। আচ্ছা, নেক্সট এ একটা টেল বের হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল, আবার একটা বুলিশ ক্যান্ডেল। তো এটা হচ্ছে ইনসাইড বার হচ্ছে আর কি, নিচে আবার ব্রেকআউট হতে পারে। আচ্ছা, এখানে একটা টেল বার হয়েছে, এখানে টেল আবার ব্রেকআউট হয়েছে। আচ্ছা, আবার ব্রেকআউট হওয়ার পরে এই যে ছোট ক্যান্ডেল এত ভলিউম কেন, এটাই কনফিউজিং। এখানে আমি সেলে যাব। চয়ন ভাই, এখনো সেল, হ্যাঁ ভাই। আচ্ছা, ডিস্ট্রিবিউশন নাকি? না, এখানে একটা হচ্ছে এটা ইনসাইড বার, হ্যাঁ ইনসাইড বার। তো ইনসাইড বারে সবসময় এত ছোট একটা ক্যান্ডেল আমি যদি সবসময়, তো আমি সাপ্লাই ব্লক করব কিংবা ড্রাই করব, তো এখন এরকম একটা ছোট ক্যান্ডেল এত ভলিউম কেন, তো এইটা হচ্ছে কনফিউজিং। ছোট ক্যান্ডেলে ভলিউম ছোট হবে সবসময়, তাই বড় ক্যান্ডেলে ভলিউম বড় হবে, এখানে এত ভলিউম কেন? কিন্তু এখানে হ্যালো, হ্যাঁ, চয়ন ভাই আছে না নাকি চলে গেছে? না চয়ন কে ভাই হ্যালো, আছে তো। হ্যাঁ, আছি তো ভাই, আছি। চয়ন ভাই, হ্যালো। আপনার আপনার প্রিয় খেলোয়াড় ম্যারাডোনা মারা গেছে। ইস, কোন দিন? আজকে কতক্ষণ আগে, এই মাত্র না? খবর এইমাত্র। নিয়ে এটা তো আচ্ছা, প্রফিট কেন হচ্ছে না এটা নিয়ে একটু বলি। আচ্ছা, প্রফিট করার জন্য যে জিনিসটা দরকার, হ্যাঁ, সেই সেটা প্রফিট করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে। তো মেইন জিনিসটা হচ্ছে টাইম। এক্সপিরিয়েন্স জিনিসটা কিরকম? এক্সপিরিয়েন্স জিনিসটা হচ্ছে যে আপনি চার্ট দেখলেই বুঝবেন যে চার্টে কি হয়েছে, এবং এটা হচ্ছে অটো পাইলট। রিফাতে ভালো বুঝবো, অটো পাইলট হচ্ছে যে আমি দেখলেই বুঝবো যে আমার কি করা উচিত এবং আমি রাইট অটোমেটিক করব। রাইট। আমার কোনো রকম ইনফরমেশন, কোনো রকম প্লেয়ারদের লোভ, যে ভলিউম অনেক বেশি হচ্ছে, আমার কোনো কিছু ইনফ্লুয়েন্স করবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এক একটা মার্কেটের সাইকোলজি কিংবা ইনফ্লুয়েন্স কিংবা নেগেটিভ মাইন্ড একরকম। আপনি স্টক মার্কেটে যেরকম দেখতেছেন, আপনি যে ফরেক্স মার্কেটে যান, ডিফারেন্ট সাইকোলজি, অ্যানালাইসিস সেম। তো এখানে মেইন প্রবলেমটা হচ্ছে সাইকোলজিক্যাল, যে আপনার সাইকোলজি ট্রেন আপের মাধ্যমে অটো পাইলটে যাইতে হবে, যে আপনি অটোমেটিক আপনি চোখ বন্ধ করে চার্ট দেখছেন, ঘুমায় ঘুমায় করতেছেন এখানে বাই এখানে সেল, আমার লাভ হলো না লস হলো আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি এভাবে ট্রেড করব। হ্যাঁ, এটারে আবার ফুলার বলতেছে কফি শপ ট্রেডার, যে আমি কফি খাইতে খাইতে ট্রেড করতেছি, যে আমার কিছু যায় আসে না যে কি কি কইলো কি হইলো, এটা কিছু যায় আসে না। আমি একটা প্রাইজেকশনের সেট আপ দেখছি, আমি বাই নিছি, আমি এখানে সেল করব। কেউ যদি বলে যে এখান থেকে আরো 500 গুণ বাড়বে, আমার কিছু যায় আসে না। কিংবা কেউ যদি বলে যে আমার স্টকটা পড়ে গেছে, আমি 20%-এর এক 0.01% আমি রিস্ক নিব না, যে এখান থেকে যে মার্কেট আরো 100% তারও বেশি বাড়ে, আমার কিচ্ছু করে না, আমি সেল করব। তো এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আরো কি কি প্রবলেম আছে, আমি যদি প্রাইস অ্যাকশন না জানি, প্রাইস অ্যাকশন অ্যাডভান্স আছে যে হ্যাঁ কোন জায়গাতে আমি হোল্ড করব, কোন জায়গাতে আমি এক্সিট করব, তো এটা অ্যাডভান্সের জিনিস। আমি যদি প্রাইস অ্যাকশন না বুঝি আমি অ্যাডভান্স বুঝবো না। তো এটা আসলে বেসিক কোর্স ছিল, যে এটা শেখার জন্য যে প্রাইস অ্যাকশন কাজ করে কিনা, প্রাইস অ্যাকশন জিনিসটা কিরকম। হ্যাঁ, তো অ্যাডভান্সে আমরা শিখবো যে কখন হোল্ড করতে হবে, কখন সেল করতে হবে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অনেক স্ট্রং করতে হবে। তো এটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, এখন এখন একটা আমাদের মার্কেটে কথা চালু আছে যে আইটেম। আচ্ছা, আইটেম জিনিসটা কি? আইটেম জিনিসটা হচ্ছে একটা অ্যানালাইসিস কিংবা একটা নিউজ ট্রেড, যেটা বলা হচ্ছে নিউজ। একটা নিউজ আসছে যে হ্যাঁ এই স্টকটা অমুক পার্টি কিনতেছে, সে এটারে অমুক জায়গায় নিয়ে যাবে, নিউজ কিংবা অ্যানালাইসিস। এখন কেনার পরে পার্টি তো আর একদিন ওই জায়গাতে নিয়ে যাবে না, সে তো গেম প্লে করবে, সে পড়বে উঠবে। তো এখন আমি ভয় পাচ্ছি মার্কেটে, যারে পড়ে গেছে আরো পরে কিনা, কারণ আমি হাইয়ে কিনছি, অনেক হাই প্রাইসে কিনছি, যে আমি নিউজ পাইছি যে মামু কিনতেছে, পার্টি কিনতেছে। তো আমি ভয় পাচ্ছি মার্কেট পড়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি যে মার্কেট যদি পড়ে যায় তাহলে তো আমার অনেক লস হবে, কিংবা এই লসটা আমি রিকভারি করবো কিভাবে।
তো ভয় পাওয়ার মেন কারণে হচ্ছে যে আমরা আসলে মানুষের কথা দিয়ে চলতেছি। তো মানুষের কথা শুনে আপনি মার্কেট থেকে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এখন কামাল ভাই আছে, যে কামাল ভাই যেটা করে নিউজ ট্রেড করে, যে বিভিন্ন নিউজ পায়, নিউজ ট্রেড করে। এটা কিন্তু কামাল ভাই সবার কথা শোনে, কিন্তু ডিসিশন সে তার মতো করে নেয়। হয়তোবা তার কোনো স্ট্র্যাটেজি আছে, সে বানাইছে, নিজে নিজে বানাইছে হয়তোবা, যে হ্যাঁ এরকম এরকম করতে হয়। তারপর রিস্ক ম্যানেজমেন্ট সে করে। তো এখন কথা হচ্ছে আমরা সবাই মানুষের কথাতেই চলি, তো এইভাবে কখনো ব্যবসা হবে না। তো এখন মডার্নে আপনার কাছে প্রাইজ অ্যাকশন আছে, মানুষ অনেক কিছু বলবে, আপনি শুনবেন, শুনতেই হবে। মার্কেটটাই হচ্ছে ক্রাউডেড। এখানে আপনি না চাইলেও আপনার সামনে ফেসবুকের যুগে অনেক নিউজ আসবে, অনেক ইনফরমেশন আসবে। আপনার ফ্রেন্ড আপনার ফোন দিবে, যারা আমি অমুক শেয়ার কিনলাম, আপনি না চাইলেও আপনার কাছে নিউজ আসবে। আপনি সবার কথা শুনতে হবে। শোনার পরে ডিসিশনটা নিবেন আপনি নিজে, যে হ্যাঁ আমি প্রাইজ অ্যাকশনে নিব, কে কি বললো আমার কিছু যায় আসে না। তো এই জন্য আমাদের লাভটা হয় না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে স্টক মার্কেট কখনো একদিনে বড়লোক হওয়ার জায়গা না। যে স্টক মার্কেটে একটা কথা আছে, যে যত তাড়াতাড়ি বড়লোক হতে চায় সে তত তাড়াতাড়ি এই মার্কেট থেকে চলে যায়, থাকে না সে। তো এখানে একদিনে বড়লোক হওয়ার জায়গা না, এখানে আস্তে আস্তে আপনার বড়লোক হইতে হবে। তো আপনি যত আস্তে আস্তে হইতে যাবেন বড়লোক, আপনি ততদিন মার্কেটে থাকবেন এবং আপনার মার্কেট এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। এই খেলাটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের এবং নলেজ। নলেজ না থাকলে আপনার এক্সপিরিয়েন্স গ্রো করবে না। এক্সপিরিয়েন্স গ্রো করবে, যে এক্সপিরিয়েন্স গ্রো করবে সেটা লজিক্যাল না, অ্যানালিটিক্যাল না। তো ওই অ্যানালিটিক্যাল কিংবা লজিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া তো এখানে লাভ করা অনেক টাফ। আবার অনেকেই করে, এটা রেয়ার কেস, রেয়ার কেস যে এটা হচ্ছে এক্সেপশন আছে অনেকের, যে অনেকে নিজের মতো করে অনেক ট্যালেন্টেড কিংবা কোনো কারণে সে এটা করে ফেলছে। তো আপনি এক্সেপশন দিয়ে তো আসলে আপনার সাথে তুলনা করলে হবে না। এভারেজে কি হয়, এভারেজে কথাই হচ্ছে যে মার্কেটে 95% লোক লস করে। কেন? তাদের কোনো নিজস্ব কোনো অ্যানালাইসিস নাই, তাদের কোনো সিস্টেম নাই, তারা মানুষের কথাতে বাই সেল করে। তো অনেকে গ্যাম্বলিং করার চেষ্টা করে, যে ভালো লাগে, আরে কিনলে বাড়লে খুব ভালো লাগতেছে, পড়ে যাচ্ছে খারাপ লাগতেছে, আবার সেল করে আবার অমুক স্টক কিনলো। তো এভারেজে আসলে এভাবে গেইন হবে না। ব্যবসা জিনিসটা এরকম না, ট্রেডিং জিনিসটা অবশ্যই এরকম না। বিজনেস আর ট্রেডিং, ট্রেডিং আরো কঠিন। তো আপনি যদি ট্রেডার হইতে চান আপনার অনেক পরিশ্রম করতে হবে। আর কখনোই লস ছাড়া এই মার্কেটে আপনি প্রফিট নিতে পারবেন না, আপনার লস করতে হবে। তো এখন লস আপনি কিভাবে করবেন, কথা হচ্ছে আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, ইচ্ছা মতো আপনি করতেই পারেন, যে অনেকেই মনে করে যে বাই সেল করতে করতে আমি শিখে ফেলবো। তো বাই সেল করে কখনোই ট্রেডার হওয়া যায় না। তো আমরা যেটা করি, এটা ইন্টারন্যাশনালিও করে, আমেরিকান লোকরাও করে, যে প্রথমে বাই সেল করে, বাই সেল করে যখন দেখে না লাভ হচ্ছে না, তখন সে শেখা শুরু করে। তো হ্যাঁ, আমার শিখতে হবে, শিখার পরে সে বাই সেল করে লস করুক লাভ করুক, মার্কেটে থাকুক না থাকুক এটা পরে। তো আমাদের মার্কেটে নলেজ তো নাই, খুবই কম। যে হ্যাঁ, একটা কথা আছে যে হ্যাঁ আমি তো শিখলাম, শিখে তো লাভ করতে পারতেছি না। হ্যাঁ, সময় লাগবে আপনার। এখন কত সময় লাগবে ডিপেন্ড করে যে আপনার এনভায়রনমেন্ট, আপনি কোন এনভায়রনমেন্টে আছেন, আপনার ইকোনমিক্যাল কন্ডিশন কি, অনেক ব্যাপার স্যাপার আছে। তো হ্যাঁ, চেষ্টা করতে হবে। আর এডুকেশন প্রপারলি এডুকেটেড না হলে আপনি এক্সপিরিয়েন্স গ্রো করবে না এই মার্কেটে। আর এখানে একদিনে কখনোই ধনী হইতে পারবেন না। আপনি যাই করেন লাভ হবে না, মার্কেট আপনার কাছ থেকে নিয়ে যাবে। তো এখানে একটা কথা হচ্ছে স্টক মার্কেটের, সেটা হচ্ছে যে আপনি 100 দিনে যা লাভ করবেন মার্কেট আপনার কাছে একদিনে তা নিয়ে যাবে। আপনি যদি প্রপারলি এডুকেটেড না হন, প্রপারলি এক্সপিরিয়েন্স না হন, আপনি 10 বছর যা প্রফিট করছেন মার্কেট আপনার কাছ থেকে 10 দিনে নিয়ে যাবে। এটা নিবই আপনার কাছ থেকে, আজ হোক কাল হোক পরশু হোক। আপনার যদি নিজস্ব কোনো স্ট্র্যাটেজি না থাকে, কারো স্ট্র্যাটেজি, যে আমি প্রাইস অ্যাকশনে ট্রেড করতেছি, আপনিও করতেছেন, আমার স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি এক হবে না, এটা কখনোই হবে না। প্রাইস লেভেল কখনোই এক হবে না। যদি হইতো তাহলে মার্কেট মুভি করতো না, যে আমি যে প্রাইসে কিনতেছি আপনি সেই প্রাইসে কিনতেছেন, আমি যে প্রাইসে সেল করতেছি আপনি সেই প্রাইসে সেল করতেছেন। মার্কেটে এখানে মুভও হইতো না, মার্কেট প্লেও করা যাইতো না। তো সাইকোলজিক্যালি একই রকম সিস্টেম কিংবা একই রকম সিগন্যালে আপনার প্রাইস লেভেল আমার প্রাইস লেভেল কখনোই সেম হবে না, ডিফারেন্ট হবে।
তো আমি যখন সেল করব আমার প্রাইস লেভেল আপনার প্রাইস কখনো সেম হবে না। তো এটা কেন হয় না? এটা হচ্ছে পার্সোনালিটির জন্য। আপনি কোন পার্সোনালিটির লোক, যে হ্যাঁ আমি একটু প্রাইসটা একটু কমায় কিনতে চাই, অনেকে আবার একটু বাড়ায় কিনতে চাই, যে না বাড়ছে সমস্যা না আমি কিনবো। তো এই জিনিসটা হচ্ছে পার্সোনালিটি, যে আপনি আসলে কিরকম, যে তার উপর ডিপেন্ড করে। তো এই পুরো জিনিসটা হচ্ছে সাইকোলজিক্যাল, পুরো জিনিসটা সাইকোলজিক্যাল, যে আপনার সাইকোলজি ডেভেলপ করতে হবে, অটো পাইলট হইতে হবে, যে হ্যাঁ আপনি কি করবেন। মার্কেটে প্রাইস অ্যাকশন দেখলে বুঝবেন যে আমি এখান থেকে পাই, হ্যাঁ আমি এই লেভেলে প্রাইস না আসলে কিনবোই না, আবার এই লেভেলে প্রাইস না গেলে আমি বেচবোই না। তার মধ্যে আমার লাভ হোক লস হোক কি হোক আমার কিছু যায় আসে না। কি কোন নিউজ আছে কি আছে আমার জানার দরকারই নাই। অনেকে আবার হ্যাঁ যে প্রাইস অ্যাকশন করতেছে আমি নিউজটাও দেখবো, যে হ্যাঁ মিলাচ্ছি। তো এক একজন একরকম করে ট্রেড করবে। তো এটা আপনার একটা সিস্টেম কিংবা স্ট্র্যাটেজি, যেটা আপনার নিজেরই বিল্ড আপ করতে হবে। এখন আপনি যদি শেখার পরে প্র্যাকটিস না করেন, তো আসলে কি হবে এটা আমি জানি না, আসলে কি হইতে পারে। আর এখানে প্রফিট প্রফিট হোল্ড করা এত সোজা না, যে আমি প্রফিট করছি 1 লাখ, যে আমি প্রফিটটারে হোল্ড করতেছি, যে আমি কিছুই জানি না আমি হোল্ড করব, এটা এটা এত সোজা না। যদি তাই হইতো তাহলে পৃথিবীর সব লোক ধনী হয়ে যেত। আমাদের দেশের কথা বলতেছি না, ইউরোপ আমেরিকার কথা বলতেছি। ওখানে তো স্টক মার্কেট অনেক ম্যাচিউর, এবং ওখানে কোনো ম্যানিপুলেশন নাই, অনেক রুলস আছে, তারাও পারতেছে না। কারণ কি? কারণ ও একটাই, যে তারা নিজের কোনো স্ট্র্যাটেজি নাই। সে উমুক তুমুক এর কথা শুনে, নিউজ শোনে। যে ব্লুমবার্গ একটা চ্যানেল আছে, যে তারা হচ্ছে নিউজের বস। ব্লুমবার্গ বলতেছে যে হ্যাঁ অমুক অ্যানালিস্ট কইলো, যে আমাদের দেশে তো বলা যায় না, ওখানে বলা যায়, যে এই স্টকটা একদম বটম লাইনে আছে, বটমে চলে গেছে, এখান থেকে কিনলেই লাভ, আপনি কিনবেন। কিনে লাভ হচ্ছে না। হ্যাঁ লাভ হয়তো হবে 2 মাস পরে, কিন্তু আপনি কিনে করতেছেন আরে 7 দিনে লাভ হওয়ার কথা। ওই অ্যানালিস্ট যেভাবে বলছে, তার যে স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি এক না, আপনি এটা হোল্ড করতে পারবেন না। আবার প্রফিট হচ্ছে, আপনি প্রফিট টেক করতে পারবেন না। তো সমস্যা হচ্ছে নিজের একটা স্ট্র্যাটেজি লাগবে। তো আমার কাজ হচ্ছে একটা রাস্তা বানায় দাও, আমি বানায় দিছি, যে প্রাইস অ্যাকশনে দেখেন। এখন আপনার স্ট্র্যাটেজি আপনারাই বানাইতে হবে, এটা আমি বানাই দিতে পারবো না, এটা সম্ভব না। তো সেই জন্য বলা হয় যে অ্যানালাইসিস আপনারা কেউই শেখাইতে পারবে না। হ্যাঁ আপনার গাইডলাইন দিতে পারে, যে অ্যানালাইসিস কে করে শেখাইতে পারে না। যে গাইডলাইন দিতে পারে, আপনি আপনার মতো করে অ্যানালাইসিস ওখান থেকে বের করবেন, যে হ্যাঁ আমার স্ট্র্যাটেজি এটা, আমার স্ট্র্যাটেজি এটা, আমার অটো পাইলটিং এটা হচ্ছে। কফি শপের আমি আমি চা খাইতে খাইতে ট্রেড করি, চা খাইতে খাইতে হ্যাঁ অমুকে বলছে যে অমুক স্টক এত হবে, দেখি আমি স্টকটা দেখলাম, দেখি যে হ্যাঁ প্রাইস অ্যাকশন আছে, তো আমি ওখানে বাই নিয়ে নিয়েছি। তো স্টকটা বাড়ে নাই, আমার 20% সেল হিট করছে, হ্যাঁ আমি 10-20 যাই হোক, যে 10 আমি হয়তো 10% রিস্ক নিবো, যে 10% লস হয়েছে আমি সেল করে দিচ্ছি, না আমার প্রাইস অ্যাকশনে 10% লস হয়েছে আমি এটা রাখবো না, আমি সেল করে দিচ্ছি। হয়তো বা অনেকে 20% পর্যন্ত ওয়েট করবে, যে হ্যাঁ আমার হাই প্রাইস এখানে আছে, যে হ্যাঁ এখানে লেভেল আছে। তো 20%-এর বেশি লস হয়ে গেছে আপনার পোর্টফোলিওতে, এখনো স্টকটা আছে, তো এটা আসলে সুইসাইড টেন্ডেন্সি। যে 20%-এর বেশি লস, তাও আমার স্টকটা পোর্টফোলিওতে আছে। তো এগুলা রুলস ফলো না করলে, ডিসিপ্লিন না হইলে আসলে প্রফিট করা অনেক টাফ। বিজনেসটা এরকম না যে আমি কিছুই করব না, আমি লাভ করতে চাই, এরকম করে সম্ভব না। তো একটা যেটা হয় পোর্টফোলিও ম্যানেজার, যেটা হয় যে পোর্টফোলিও ম্যানেজার, এখন সমস্যা হচ্ছে ধর আমি যদি আপনার পোর্টফোলিও ম্যানেজ করি, আমার যে স্ট্র্যাটেজি, আমার দেখাচ্ছে আমার স্ট্র্যাটেজি 3 মাস পরে প্রফিট আসবে, 6 মাস পরে প্রফিট আসবে, আপনি তাও আমার পোর্টফোলিও যে আপনি সন্তুষ্ট না, তখন আপনি করবেন কি? আপনি চেঞ্জ করা শুরু করবেন, না আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট ভালো না, অমুক দিয়ে আমি করাবো, তুমুক দিয়ে করাবো। তো ওভারঅল আসলে কোনো কিছুতেই আপনি লাভ করতে পারবেন না। তো এটারে বলা হয় সিস্টেম যাযাবর, যে আপনি একটা সিস্টেম খুঁজতেছেন, যে নিজে বিল্ড আপ করতেছেন না, মানুষের মানুষের দিয়ে করাবেন। আবার তার কাছে যে সময় লাগবে সময় দিচ্ছেন না, যে আপনি চেঞ্জ করতেছেন। তো আপনি সিস্টেম যাযাবর হয়ে যাবেন, যে উমুক হচ্ছে না তুমুক দিয়ে করায়, উমুক আইটেম কাজ করতেছে না তুমুক আইটেম নেই। তো ওভারঅল আসলে এইভাবে কিছুই হয় না। তো হয় নিজের স্ট্র্যাটেজি লাগবে, হ্যাঁ না পারলে পোর্টফোলিও ম্যানেজার লাগবে, ভালো পোর্টফোলিও ম্যানেজার লাগবে তার সাথে। এবং মার্কেটটা অনেক রিস্কি, মার্কেট যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এটা আপনার বুঝতে হবে। যে কালকেই দেখা গেল যে একটা ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশে, আপনি স্টক মার্কেটে কিছুই খুঁজে পাবেন না, ক্র্যাশ করা শুরু করবে।
তো ন্যাচারাল ডিজাস্টার শুরু হয়েছে, ঝড় হয়েছে বড়, তো এই মার্কেটটা রিস্কি। তো এই রিস্কের মধ্যে থেকে ব্যবসাটা করতে হবে। তো এখন ব্যবসা করতে গেলে